আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থার দৃষ্টে মনে হচ্ছে সারা বাংলাদেশের ক্ষোভ, রাগ, ক্রোধ, ঘৃণা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর একেবারে শিলাবৃষ্টি রূপে, বজ্রপাত রূপে বর্ষিত হচ্ছে। তাকে নিয়ে যে সকল আলোচনা হচ্ছে পর্দার আড়ালে, পর্দার সামনে, মিডিয়াতে, ঘরে, বাইরে, ক্ষমতার কেন্দ্রে, তাতে করে মনে হচ্ছে যে তার যে দুনিয়া, সেই দুনিয়া ক্রমশ ছোট হয়ে আসছে। তিনি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কি অন্যায় করেছেন গোপনে, কি অন্যায় করেছেন প্রকাশ্যে, সেটা আমরা ইন ডিটেইলস জানি না। বাট যে বিষয়গুলো একেবারে জনসম্মুখে প্রমাণিত, সেটি হলো তার সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্দ ধারণা পোষণ করতেন, তিনি আসলে তার চেয়েও মন্দ। এইটা মানুষের জনগণ এখন মুখে মুখে বলছে। ২ নম্বর হলো যে আমরা যারা সাধারণ মানুষ, তার পক্ষে সে ২০০৯ সন থেকে নয়, আমি তো আমার সেই ছোটকাল থেকেই কি বলবো, ৮১-৮২ সন থেকেই উনাকে রীতিমতো পুজো করে আসি। উনি ছিলেন আমার স্বপ্নের পুরুষ। আমি উনাকে প্রথম দেখি সম্ভবত ১৯৮০ বা ৮১ সনে। উনি আমার নির্বাচনী এলাকাতে গিয়েছিলেন। আমরা তখন স্কুলে পড়ি বা সেই। তো গ্রামীণ ব্যাংকের একটি শাখা উদ্বোধনের জন্য উনি গেলেন ৮০ সনে সম্ভবত, আমার মনে নাই। কিন্তু ওই স্মৃতিটা আমার মনে আছে এবং সেটা নিয়ে আমি একটা অসাধারণ একটা লেখা লিখেছিলাম। উনাকে নিয়ে আমি দুটো লেখা লিখেছি। একটা 'নয়া দিগন্তে', একটা 'বাংলাদেশ প্রতিদিনে'। তো এই দুটো লেখা পড়ার পরেই উনি আমাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন এবং বলছেন যে, "রনি, আপনি আমার সম্পর্কে যা লিখেছেন, আমি নিজেও এরকমভাবে লিখতে পারতাম না এবং আপনি আমাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, আমার গ্রামীণ ব্যাংক, আমার ডক্টরেট ডিগ্রি, আমার সবকিছু, আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি এইরকমই।" এভাবে ফুটিয়ে তুলেছেন এবং উনি এই বইগুলো আবার কম্পাইল করেছেন। এই লেখাগুলো আমাদের যারা বিভিন্ন সময় উনার লেখা বা উনার সম্পর্কে যত লেখা আছে, সেই লেখাগুলো কম্পাইল করেছেন। কম্পাইল করে ওর মধ্যে আবার একেবারে শীর্ষ জায়গাতে আমার ওই লেখাগুলো উনি ছাপিয়েছেন। ছাপিয়ে আবার ওই বই আবার আমার কাছে তিনি পাঠিয়ে দিয়েছেন। তো তার যে সেক্রেটারি লামিয়া মোর্শেদ, তো লামিয়া প্রথমে লামিয়া টেলিফোন করতেন। উনি লামিয়া ওনার সঙ্গে আবার কথা বলিয়ে দিতেন। কিন্তু পরবর্তীতে উনি সরাসরি ডাইরেক্ট ওনার ফোন থেকে আমাকে টেলিফোন করতেন। তো বোঝার চেষ্টা করুন যে তার সঙ্গে আমার কী পরিমাণ সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে। তো যার জন্য তিনি যখন এই সরকারের প্রধান হলেন, I was happiest man in the world. উনার জন্য শেখ হাসিনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে। ২ নম্বর হলো উনাকে আমি খুব ভালো জানতাম। আমি মনে প্রাণে চাইতাম যে উনি খুব ভালো করুন। উনি একবার একটা লেখা লিখেছিলেন অনেক আগে, অসাধারণ একটা লেখা লিখেছিলেন। সেই লেখাটা ছিল যে আমি যদি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতাম। তো দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হলে তিনি কি করতেন, সেই কথাগুলো লিখেছেন। আমি বহুবার সেই লেখাগুলো পড়েছি। আর সেটা দ্বারা তখন থেকে আমার মনে হতো যে না, এরকম মানুষ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নন। উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে দেশ পাল্টে যাবে। তো সেই স্বপ্ন আমি ধারণ করতাম। এমনকি আমি যখন এমপি হলাম, আমি আওয়ামী লীগের এমপি হওয়ার সত্ত্বেও আমার একটা স্বপ্ন ছিল যে এই বাংলাদেশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন প্রধানমন্ত্রী হন, কোনোদিন রাষ্ট্রপতি হন, এদেশের ব্যাপক পরিবর্তন হবে। আর এমপি হওয়ার আগে তো উনি ছিলেন একেবারে স্বপ্নের রাজপুরুষ। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কিছু হয়নি টিল নাও। আমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হইনি। তার কাছে আমার কোনো কনসিডারেশন নেই, কোনো চাওয়ার নেই, কোনো পাওয়ার নেই। আমার কাছে তার কোনো চাওয়া পাওয়ার নেই। কিন্তু কি হলো, ওই যে যেহেতু তিনি স্বপ্নের পুরুষ, আমি চেয়েছিলাম যে তিনি খুব ভালো করুন। তিনি মাহাথির মোহাম্মদ হন। তিনি বাংলাদেশের অ্যাটলিস্ট এখন যে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন আনোয়ার ইব্রাহিম, তিনি তার পর্যায়ে হন। তারপর বারাক ওবামার মতো তার দ্যুতি ছড়িয়ে পড়ুক। বাংলাদেশ খুব বড় কিছু না হোক, কিন্তু গণতন্ত্রায়ন, তারপরে শিক্ষা, এরপরে সংবাদপত্রের স্বাধীনতা, এরপরে গ্লোবাল অ্যাসপেক্টে আমাদের যে মান মর্যাদা, এই জিনিসগুলো বাড়ুক।
মানে খুব বেশি তার কাছে চাওয়া ছিল না। আমি চাইতাম উনি ৫ বছর না, উনি আসলে ১০টা বছর থাকুক এবং উনি ক্ষমতায় আসবেন, ৫ বছর ক্ষমতায় থাকবেন। এই ব্যাপারে রাজনৈতিক দলের যে শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আমার যতটুকু আলাপ আলোচনা হয়েছে, সেটা ধরেন ২০২১, ২২, ২৩ সনে আমি যাদের সঙ্গে কথা বলেছি, আমি এই একই কথা বলেছি। এটি ইনু সাহেব জানানও না যে আসলে এই মুহূর্তে যদি একটা পালা পরিবর্তন হয়, সরকার প্রধান হওয়ার জন্য ইনুস সাহেবের বিকল্প বাংলাদেশে কেউ নাই। তো সেখানে তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যাদের সঙ্গে আলোচনা হয়েছে সবাই বলেছেন যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। দ্বিতীয় আমি যে কথাটা বলেছি যে আসলে ওনাকে একটা ব্রিদিং টাইম দিতে হবে ৫ বছরের জন্য। আর সেই ব্রিদিং টাইম দেওয়ার কারণ সময়ে উনি যেভাবে দেশটাকে একটা জায়গাতে নিয়ে যাবেন, আর রাজনৈতিক দল হিসেবে আপনারাও এই যে পেইনগুলো আছে বা শেখ হাসিনার জমানাতে আপনারা যেভাবে কাজ করতে না পারার কারণে যে সাংগঠনিক দুর্বলতা দেখা দিয়েছে, এই সাংগঠনিক দুর্বলতাটা ৫ বছরে কাটিয়ে উঠতে পারবেন। ফলে আগামীতে আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবেন। এবং বিশ্বাস করেন যে দেশের শীর্ষ যত রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আমি এই কথাগুলো টেলিভিশনে বলেছি, তাদের সঙ্গে টেলিফোনে বলেছি, স্কাইপেতে বলেছি, তারা সবাই অ্যাগ্রি করেছেন। তাহলে দেখেন উনি যখন ক্ষমতায় এলো, পুরো গ্রাউন্ড ছিল তার পক্ষে 100% তিনি সেই যে পারবেন, ৫ বছর থাকবেন এবং দেশটাকে ভালোভাবে চালাবেন, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু ৮ তারিখে তিনি যেভাবে দায়িত্ব গ্রহণ করলেন, যেভাবে তিনি এনসিপির ছেলেদের, তার নাতির বয়সী ছেলেদের, যাকে বলা হয় পুতুল হয়ে গেলেন এবং তিনি যে শিশুসুলভ আচরণ করলেন এবং তিনি ৩ দিন পরে বাংলাদেশে এলেন, এয়ারপোর্টে যে বক্তব্য দিলেন, যারা তাকে রিসিভ করতে গেল, পুরো জিনিসটি আমার কাছে আসলে মনে হয়েছে যে তিনি ফ্রম দ্য ফার্স্ট ডে ভালো করবেন না। এটা যেমন মনে হয়েছে। দ্বিতীয় আমার আরেকটা আশঙ্কা হয়েছিল। সেটি হলো যে রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ, আপনি চিন্তা করেন ছোট দলের নেতা, বড় দলের নেতা, ছাত্র নেতৃবৃন্দ সবাই মিলে ক্যান্টনমেন্টে দেখা করতে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে। ইট ইজ রং সিদ্ধান্ত। ক্যান্টনমেন্টে যাওয়ার আগে এর কারণ হলো তখন তো ক্যান্টনমেন্ট রাজনৈতিক সহযোগিতা তাদের দরকার। ক্যান্টনমেন্ট দিক না সেনা শাসন, তাতে কিছু আসে যায় না। ক্যান্টনমেন্টে বঙ্গভবনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলো বসবে, ছোটরা বড়রা একসাথে বসবে, ঠিক নেপালের বালেন্দ্র সাহাদেবের মতো মানে তারা ঐক্যমত্য হবে। তারপরে শেষে তারা নিজেরা সুশীলা কার্কির মতো কাউকে মনোনীত করবে এবং বলে দেবে যে রাজনৈতিক দলগুলো এতদিনের জন্য আমরা আপনাকে ক্ষমতা দিলাম। ফলে কি হলো, জেনারেল ওয়াকারুজ্জামান, বঙ্গভবন, ছাত্র নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস, অনেকগুলো পক্ষ দাঁড়িয়ে গেল, কেউ কারোর সঙ্গে কারো যোগাযোগ নাই। আর এই উপদেষ্টা মণ্ডলীতে জগা খিচুড়ি হয়ে গেল। নাহিদ ইসলামদের মতো মানুষ, হাসনাদের মতো মানুষ তার উপদেষ্টা নিয়োগ দিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কখনো রাজনীতি করেনি, তিনি উপদেষ্টা নিয়োগ দিতে গিয়ে তিনি তার বান্ধবী নূরজাহান বেগমকে ডেকে আনলেন। তিনি তার আরেক বান্ধবী লামিয়া মোর্শেদকে তার পাশে রাখতে চাইলেন। তিনি প্রেস বিভাগে ইচ্ছামতো, মানে আমাদের এই সাংবাদিকতা জগতের যাদের কোনো রকম মানে একটু ইনফ্লুয়েন্স নেই, জাস্ট একটা পত্রিকা হয়তো চাকরি করে বা একটা প্রতিষ্ঠানে চাকরি করে, ওই পর্যন্তই তার পার্সোনাল, হয়তো তিনি একজন ভালো সাংবাদিক, কিন্তু পুরো সংবাদপত্র জগতে একটা ইনফ্লুয়েন্স থাকতে হবে। তাদের কথা কেউ শুনবে, তাদের কাছে কেউ আসবে, তারা একটা টেলিফোন করে ডাক দিয়ে যদি বলে এই ভাই আপনি তো আমার বাসায় আসেন, তো এরকমভাবে দেশের শীর্ষ ১০ জন লোক তাদের বাসায় যাবে, এরকম একজন লোককেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রেস টিমে নিতে পারলেন না। যাদেরকে নিলেন অল আর মানে যাকে বলা হয় কোনো ইনফ্লুয়েন্স তাদের ছিল না। ফলে এই লোকগুলো ক্ষমতা পেয়ে প্রায় সবাই বিরক্তিকর লোকে পরিণত হয়ে গেল। এরপর জামাতের সুপারিশে সেখানে কিছু লোক গেল, আমেরিকার সুপারিশে সেখানে কিছু লোক গেল, তারপর বিএনপির সুপারিশে লোক গেল। একটা জগা খিচুড়ি মার্কা মানে সেই উপদেষ্টা পরিষদ এবং তার মধ্যে আবার সেই আল ইরিয়াস কমিশন, বদিউল আলম কমিশন, তারপরে শেষে এই দেবপ্রিয় ভট্টাচার্য কমিশন, ইফতেখার সাহেব যিনি ছিলেন ওই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এদেরকে নিয়ে ঠিয়ে একটা হযবরল সব করবে, সংবিধান সংশোধন করবে, এটা করবে ওইটা করবে। আমি ঠিক একেবারে ১ সপ্তাহের মধ্যেই আমি বুঝলাম যে এই ভদ্রলোক পারবে না।
যত তাড়াতাড়ি সম্ভব ওনার চলে যাওয়াই বেটার। তো উনি গেলেন না, উনি থাকার চেষ্টা করলেন। আর ওনার যে সমস্যাগুলো যেগুলো ছিল, ধরুন ওনার মামলা ছিল, মোকদ্দমা ছিল, এগুলো যদি উনি সরিয়ে নিতেন, এগুলো আমরা কিছু মাইন্ড করতাম না, এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু অর্থনৈতিক যে বিষয়গুলো, যে বিষয়গুলো তিনি করেছেন, ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো করেছেন, একটা বিশ্ববিদ্যালয় নিয়েছেন, একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন, গ্রামীণ ফোনের যে টাকাগুলো, যে ডিভিডেন্ডগুলো, অর্থাৎ গ্রামীণ ফোন যেখানে তারা শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে পারছে না, যেখানে তাদের 1200 কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা দেবে, এই টাকা তাদের ছিল না, সেই টাকাগুলো তিনি তার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন। গ্রামীণ ফোনকে তিনি অনুমতি দিয়েছেন, তোমরা এখন রেমিটেন্স করতে পারো, বিদেশে টাকা পাচার করতে পারো বা পাঠাতে পারো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ঘটনা আসলে কবিরা গুনাহ হয়ে গেছে। এর মধ্যে আইনশৃঙ্খলার অবনতি, মব, এরপর সাম্প্রতিক সময়ে যে হাম নিয়ে যে ঘটনা, মানে এই যে এখন শত শত শিশু মারা গেছেন, হাজার হাজার শিশু আক্রান্ত, এবং এটা এত, যাকে বলে এই হাম যে রোগটি, এটা শিশুদের মধ্যে এটা এতটা দ্রুত বিস্তার লাভ করে যে করোনার চাইতে এটা প্রায় অলমোস্ট, করোনার যে বিস্তার লাভের ক্ষমতা যদি 70% হয়, এটা 90%। করোনার চেয়ে দ্রুত বিস্তার লাভ করে। ফলে এই হামটা যে আসলে কোথায় গিয়ে থামবে এবং আরও কত শিশু মারা যাবে, কত শিশু আক্রান্ত হবে, উই ডোন্ট নো। এবং এই যে হামটা যে বাড়লো, এটা ওনার যে দায়িত্ব অবহেলা বা অনভিজ্ঞতা তা নয়। এটা উনি যে কাজগুলো করেছেন, যতটুকু আমরা জেনেছি, রীতিমতো ক্রাইম করেছেন। এই হামের টিকা ইউনিসেফ, জাতিসংঘের যে ইউনিসেফ, তারা সরবরাহ করত। সেই ইউনিসেফকে বাদ দিয়ে তিনি বেশ কয়েকটা প্রাইভেট কোম্পানিকে কাজ দেওয়ার চেষ্টা করেছেন। নিঃসন্দেহে তার নিজের লোকজনকে দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেটা তিনি পারেননি। না পারার কারণে টিকাই আমদানি হয়নি। আর টিকা আমদানি হওয়ার কারণে এই রোগটি আজকের এই পর্যায়ে, এবং এটা নিয়ে সারা পৃথিবী খেপে গেছে, জাতিসংঘ খেপে গেছে, ইউনিসেফ খেপে গেছে, বিশ্বের যে সকল মানবাধিকার সংগঠন রয়েছে যারা শিশু অধিকার নিয়ে কাজ করে, তারা খেপে গেছে। তারা দেশে বিদেশে এই লোকের বিরুদ্ধে, যাকে বলা হয়, মামলা করার জন্য, জনমত তৈরি করার জন্য, এর বিচারের জন্য আওয়াজ তুলছে। আর বাংলাদেশে তো ওনাকে পেলে, মানে যে সকল সংগঠন কোটি কোটি করে তারা খেয়ে ফেলবে তাকে, পিরানহা মাছ বা যেভাবে হাঙ্গর একটা মানুষকে খেয়ে ফেলে, ওই রকম অবস্থা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পর্যায়ে, ঘৃণার পর্যায়ে চলে গেছে। তার অফিসের সামনে এখন তার ফাঁসির দাবি নিয়ে লোকজন মিছিল করছে, মেয়েরা বাড়তে থাকবে। এর বাইরে তার এবং তার যারা আপনজন লোকজন ছিলেন, এদের সবার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান অভিযোগ। ওই যে যে লোকগুলো ছিল, একটা লোক ছিল যোগাযোগ উপদেষ্টা, আমি ভালো জানতাম এই লোকটাকে, কথাবার্তা অনেক সুন্দর বলতেন। এখন সবাই বলছে সত্যমিত আল্লাহ জানেন, বয়স্ক মানুষ, বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে। ফয়জুল করিম, প্রথম আলোর সৃষ্টি, ওখানে কলাম ঠলাম লিখতেন। তো সেই ভদ্রলোককে আমি মনে করতাম যে এটা বোধহয় বাংলাদেশের একটা সবচেয়ে সর্বকালের সেরা একজন অনেস্ট মানুষ। এখন দেখা গেল তার জমানাতে যোগাযোগ মন্ত্রণালয়, তার জমানাতে জ্বালানি মন্ত্রণালয় যে পরিমাণ লুটপাট হয়েছে, একমাত্র জ্বালানি মন্ত্রণালয়ে 35,000 কোটি টাকার লুটপাট হয়েছে। এই কথাগুলো সবাই বলা বলি করছে, সত্য মিথ্যা জানি না। তো জ্বালানিতে যদি এই অবস্থা হয়, যোগাযোগে কত হয়েছে। কোনো কাজ, একটা ছোট রাস্তা মানে মেরামত করার সে সামর্থ্য তার ছিল না। খালি মিষ্টি মিষ্টি কথা বলতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলতেন, এই লোকটা গাল ফুলিয়ে সন্দীপ বাড়ি সেভাবে কথাবার্তা বলতেন। কিন্তু কোনো একটা পত্রপত্রিকা দেখে একটা রাস্তা উনি গিয়ে মেরামত করিয়েছেন এই 18 মাসে, এই ঘটনা ঘটেনি, কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তার জামানাতে ওই মন্ত্রণালয়গুলো, উনি এর সাথে জড়িত না জড়িত আল্লাহ জানেন, আর উনি ওনার কপাল জানেন, কিন্তু ওই মন্ত্রণালয়গুলোতে যে দুর্নীতি যেভাবে বেড়েছে, খালি জনপ্রিয়তা, যে এই আমি এত টাকা কম দিলাম, এই প্রকল্পের ব্যয় কমিয়ে দিয়েছি, এখানে এই কাজ করেছি, এই সকল গালভরা গল্প। কিন্তু দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমি যেহেতু, উনি তো মানে 5টা বছর আমি বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে ছিলাম, ফলে উনি কি কাজ করতে পারেন, তারপরে ওনার সীমা পরিসীমা কী, দুর্নীতির কী, এই জিনিসগুলো আমার বলতে গেলে মুখস্থ। ফলে কাজে এই জিনিসগুলো যখন ওনার ক্ষমতা চলে যাওয়ার পরে ওনার সম্পর্কে শুনছি, বা ওনারকে আমি খুব ভালো জানতাম, ওনার পক্ষে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু শেষের দিকে যখন তার বদনাম ক্ষমতার শেষের দিকে ছড়িয়ে পড়লো, আমি ভীষণ রকম আহত হলাম। তো এইভাবে একইভাবে আরও অনেক কয়েকজন উপদেষ্টা, যারা দুর্নীতি করবে, যারা সরকার থেকে এই পদপদবি ব্যবহার করে লাইসেন্স নেবে, ব্যবসা বাণিজ্য করবে,
কমিশন নেবে, দেশ বিদেশে টাকা পাচার করবে, এই জিনিসগুলো স্বপ্নেও আমরা কল্পনা করতে পারিনি, কিন্তু সেই কাজগুলো হয়েছে। এবং সেই কাজগুলো হওয়ার পরে তারা আবার এই তারেক রহমান সাহেবের জমানাতে আবার সংগঠিত হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে ওই যে ডিপ স্টেট পলিসি, তারা প্রথম মাসখানেক তারা চুপচাপ ছিল, এখন তারা আবার দৌড়াদৌড়ি করছে, আবার কথা বলছে, আবার তৎপরতা বাড়িয়েছে। ফলে কি হলো, সরকার এবং এই ইনুস বাহিনী, তার সঙ্গে সঙ্গে তার মব বাহিনী, তার সঙ্গে সঙ্গে তাদের ডিপ স্টেট বাহিনী, তারা সব একেবারে প্রতিটা পক্ষ দাঁড়িয়ে গেছে আন্ডারওয়ার্ল্ড, দাঁড়িয়ে গেছে সেই জঙ্গিবাদ, এবং সরকারের যে সকল হঠাৎ বন্ধু তৈরি হয়েছিল সেই বন্ধুরাও সরকারের পেছন থেকে ছড়িয়ে পড়েছে। ফলে আমরা আবার একটা মাতছান ন্যায় একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, যেখানে কোনো সেন্ট্রাল কমান্ড নেই কোনো কিছুর, এবং সেই কমান্ডের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার পড়ে গেছেন, তার লোকজন পড়ে গেছেন। ফলে এত ঘৃণা, এত ক্রোধ, এত বিশৃঙ্খলা, এত অস্থিরতা, সেই অস্থিরতার মধ্যে যে কখন কি হয়ে যায় এটা আমরা বলতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।